পিয়ার পদ্ধতি কি নারিকেল তেল যে সেটা মাথায় দেয়, নাকি পিয়ার পদ্ধতি কোনো সাবান যেটা গায়ে মাখা যায়? এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর নির্বাচন কমিশন বলেছেন, সংবিধানে যেহেতু পিয়ার পদ্ধতি নাই, সেই ক্ষেত্রে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার কোনো সুযোগ নেই। শুভেচ্ছা সবাইকে। আমাদের ব্যক্তিগত টেলিভিশনের সাথে আছি মাইদুর রহমান রুবেল। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়েছি। পিয়ার পদ্ধতি নিয়ে যখন আলোচনার সমালোচনা তুঙ্গে, তখন রুহুল কবির রিজভী একই কথা বললেন যে পিয়ার পদ্ধতি কি করে কোনো তেল, নারিকেল তেল, সেটা কি মাথায় দেওয়া যায়, কিংবা সাবান সেটা কি গায়ে মাখা যায়, নাকি কোনো খাবার সেটা খাওয়া যায়? এটা এক ধরনের রসিকতা বলা হলেও আসলে বাস্তবতাও অনেকটা তাই। পিয়ার পদ্ধতি কি দেশের মানুষ সেটা জানে না। দেশের মানুষ মূলত ব্যালটেই ভোট দিয়ে অভ্যস্ত। যেখানে ইভিএম নিয়ে আসা হয়েছিল, সেই প্রযুক্তিটিও কিন্তু বেশ অকার্যকর এবং ফেল করেছে বলা চলে। যেই কারণে এই ধরনের উক্তি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই পিয়ার নিয়ে আসলে জাতীয় নয় তো, যেটি হচ্ছে জামায়াত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন সহ এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নিয়ে জোর দাবি তুলেছিল। গতকাল পিয়ার পদ্ধতির দাবিতে, নির্বাচনের দাবিতে শাহবাগে আন্দোলন করেছিল ইসলামী আন্দোলন, অর্থাৎ চরমনাইর পীর। এছাড়া আগামী সোমবার সম্ভবত পিয়ার নিয়ে একটি বিক্ষোভ করবেন জামায়াত ইসলাম, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। কিন্তু এই পিয়ার পদ্ধতি কি আসলে নির্বাচন হবে, বা তাদের দাবিগুলি কি যৌক্তিক, এমন প্রশ্ন কিন্তু অনেকেই করেছে। আজকে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না, কারণ সংবিধানে নেই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার কোনো সুযোগ আছে। সেই কারণে বিএনপি বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তবে সেটি আগামী সংসদে ঠিক হবে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে ভোট হয়, কিন্তু পিয়ার পদ্ধতি নিয়ে একটি উৎকৃষ্ট উদাহরণ কেউ দেখাতে পারে না। যেই কারণেই মূলত বিরোধিতা করছে বিএনপি। শুধু বিএনপি তাদের রাজনৈতিক কারণে বিরোধিতা করছে বিষয়টি এমন নয়। যে দেশের মানুষ যে বিষয়টি জানে না, সেই বিষয়ে এখনই যাতে নির্বাচন না হয়, মানুষের সমস্যার সমাধান করতে বিএনপি বলছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ ভোট কেন্দ্রে যাবে না, কারণ মানুষ জানতেই পারবে না তার আসনে কে হচ্ছে এমপি, কে হচ্ছে জনপ্রতিনিধি। সেই কারণে পিয়ার পদ্ধতিতে বিরোধিতা করছে বিএনপি। তবে সংবিধান সংশোধন না হলে নির্বাচনে যাবে না বলছে এনসিপি। এনসিপির প্রধান যদিও মালয়েশিয়ার সফরে রয়েছেন, তবে আক্তার, এনসিপির নেতা, সে বলেছেন যে আজকে যে তারা যাচ্ছে না পিয়ার পদ্ধতিতে, তারা সংবিধান সংশোধন না হলে নির্বাচনে যাবে না। এখন নির্বাচনে কে যাবে না যাবে সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের জন্য। নির্বাচন কমিশন শুধু বলেছে যে সংবিধানে পিয়ার নেই সেটি নয়, তিনি বলেছেন যে সরকার যেভাবে নির্বাচন করতে চাপ দিচ্ছে, সেইভাবে যদি চাপ অব্যাহত রাখে তবে তিনি পদত্যাগ করবেন। একই সাথে পদত্যাগের হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি বলেছেন যে যদি নির্বাচন সে যেভাবে করতে চায় সেভাবে করতে না পারে বা কেউ বাধাগ্রস্ত করে, সে সব ছেড়ে ছুড়িতে চলে যাবে এবং সব কিছু বলে দেবে। কি বলে দেবে সে? এই প্রশ্ন কিন্তু সামনে এসেছে। কি এমন তথ্য তার কাছে আসে? এই বিষয়গুলি আসলে দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের হুমকি ধামকি, ব্ল্যাকমেলিং করা কতটা যৌক্তিক? যদি কিছু সে জেনেই থাকে সেটি সে এখনই বলে দিক, পরে বলে দেওয়ার দরকার কি? যদিও ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু অনেক রাজনীতি চলছে, এবং তারা মনে করছে ডাকসু যাদের অধীনে থাকবে আগামী নির্বাচন, তাদের জন্য আশীর্বাদ হয়েই আসবে। সে কারণে মরিয়া ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্যরাও। এখন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি আসলে উপজাতি, তাকে টাকা দেওয়ার কথা বলে যেটি চাউর করা হয়েছে, সে চ্যালেঞ্জ করেছেন যে সেই টাকা পয়সা দিবে না। সে বলেছে নেয়নি। সে বলেছে 50,000 টাকা নয়, তাকে যদি আরও বাড়িয়ে কথা বলতো তাহলে তার ইজ্জতের সাথে যেত, তার সম্মানহানি হয়েছে বলে মনে করছে। তিনি বলছেন যে একটি গরুর দামও যখন 1 লাখ টাকা, সেইখানে আমাকে 50,000 টাকায় আমার সাথে দফারফা হয়েছে, সেটি বলা মোটেও যৌক্তিক হয়নি। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদ, সে বেশ ভালো একটি স্লোগান দিয়ে গতকাল জনপ্রিয়তা পেয়েছে যে জিতলো আমরা জিতে গেছি, হারলো আমরা জিতে গেছি, কারণ 5 আগস্টের পর আমরা সবাই জিতে গেছি। এটি কিন্তু একটি পজিটিভ সাইন হিসেবে দেখা যায়। তবে এবারের ডাকসু নির্বাচনে জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধারাই মূলত এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন কেউ কেউ। এই যে নির্বাচনে যে ভিপি প্রার্থী ছাত্রদলের, সে আসলে
তার সেটি গুরুত্বপূর্ণ বা যেটি তার সবচেয়ে আলোচিত বক্তব্য জুলাই অভ্যুত্থানে বলেছিলেন যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, এবং তার সেই নেতৃত্বের কথাই সামনে চলে এসেছে। এর মধ্যে ছাত্র শিবির থেকে সাদিক কাইয়ুম সহ উমামা ফাতেমা সহ অনেকেই নির্বাচন করছে, এবং নির্বাচনের বেশ জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দীর্ঘদিন পর একটি উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনটি খুব সুন্দরভাবে হবে, উৎসব মুখর পরিবেশ হবে, এবং একটি যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে অনেকে। এর মধ্যে বিএনপি নেতা আহমেদ আজম খান যেই কথাটি বলেছেন যে জামায়াত ইসলামের নেতারা বা জামায়াত ইসলামের নেত্রীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে, এবং তারা সেখানে ভোট চাইতে গিয়ে যেটি বলছেন যে আপনাদের জন্য জান্নাতের টিকিট নিয়ে এসেছি, আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট দিন, এটি আসলে কতটা যৌক্তিক? বিএনপির এত বড় নেতা, তিনি নিশ্চয়ই মিথ্যা কথা বলেনি। যদি সত্য ধরে নিই তবে এই ধরনের কথা আসলে কতটা যৌক্তিক সেটি কিন্তু সামনে চলে আসছে। জান্নাতের টিকিটের বিনিময়ে ভোট চাওয়া নেওয়া এটি আসলে খুব একটা ভালো শোনায়নি। ভোট দেশের মানুষের রাজনীতির জন্য, রাজনৈতিক দলগুলোর ভাগ্য পরিবর্তন হয়, মানুষের যদিও ভাগ্য খুব একটা পরিবর্তন হয় না। যাই হোক, আমরা চাই দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারে না, ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, সেই মানুষ যাতে ভোট দিতে পারে সেটি কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয়। আজকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রমন্ত্রী যে একই পর্যায়ের সাথে দুটি পদ বহন করছেন তিনি বাংলাদেশে এসেছেন, এবং পাকিস্তান অ্যাম্বাসিতে আমরা দেখেছি যে লাইন পড়ে গেছে। শুরুতেই জামাত ইসলামের নেতারা আসলে সেখানে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তারপর এনসিপি নেতারাও সেখানে সাক্ষাৎ করেছেন, বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারাও কিন্তু সাক্ষাৎ করে এসেছেন। কী বার্তা আসলে ঠিক স্পষ্ট করেনি বিএনপি, এনসিপি বা জামায়াত তারা বললেও, সৌজন্য সাক্ষাতের কথা বললেও বিএনপি কোনো কথাই বলেনি, তারা চলে গেছেন। আগামীকাল শুনেছি আগামীকাল 7:30 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার বাসা ফিরোজায় যাবেন পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। নিশ্চয়ই প্রধান উপদেষ্টার সাথেও তার হয়তো কালকে বৈঠক থাকার কথা। 3 দিনের সফরে এসেছে যদিও, কালকে বৈঠক হবে হয়তো। এছাড়া মূলত যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি গতকালকে, সেটি হচ্ছে লুৎফুজ্জামান বাবর কিন্তু ভাইরাল হয়েছে। গতকালকের যে ভিডিওটি আমরা দেখেছিলাম, স্পিড বোটে করে তিনি তার হাওর অঞ্চল ঘুরেছেন। আজকে জানলাম যে 50টি স্পিড বোটে করে তিনি হাওর অঞ্চল চষে বেরিয়েছেন। তো সেই খবরটি বেশ চাউর হয়েছে। নিশ্চয়ই লুৎফুজ্জামান বাবরকে আপনারা নিশ্চয়ই চিনেন যে উই আর লুকিং ফর শত্রুজ সেই কথা বলেছিলেন, এবং তিনি আসলে বাংলাদেশ দেশপ্রেমিক একজন বলা চলে, এবং তিনি ভারতের জন্য খুবই হুমকির কারণ বলেও মনে করছেন অনেকেই, এবং সেই কারণে তাকে মানুষ খুব পছন্দ করে। আমাদের এর মধ্যে দুষ্টামি করে আনোয়ারা টিভি আজকেও একটি ফটো কার্ড ছেড়েছে। সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের বলেছেন আমরা ভারতে পালিয়ে আসিনি, ভারত দখল করতে এসেছি। সেটি আমরা দেখেছি। নিশ্চয়ই বিজয় থালাপতির আজকের যেই সমাবেশ সেটি ভাইরাল হয়েছে, সেইখানে মূলত নরেন্দ্র মোদীর মোটামুটি মসনদ নাড়িয়ে দিয়েছেন সেইখানে, এবং তার যে জনপ্রিয়তা নায়ক হিসেবে রাজনীতির অঙ্গনও তার বেশ জনপ্রিয়তা আজকে সেটি দেখা গেল। তবে যদি কেউ কেউ বলছেন যে নরেন্দ্র মোদী যদি না থাকে তখন শেখ হাসিনার কী হবে, বা তাকে কোথায় রেখে যাওয়া হবে। যদিও বাংলাদেশ বলছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, কারণ তার শাস্তি, তিনি যে অপরাধ করেছেন তার শাস্তি বাংলাদেশেই হওয়া উচিত। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই কথা বলেছেন যে শেখ হাসিনার বাংলাদেশের মাটিতে তার প্রাপ্য শাস্তিটুকু হওয়া উচিত। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে চাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।